এই যে আমরা এসেই চেষ্টা করি, অনেকে চেষ্টা করে একটা আমেরিকানকে বিয়ে করে নেওয়ার। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট আমেরিকান সিটিজেনশিপ অর পার্মানেন্ট রেসিডেন্সি। এইটা ধরবে ওরা। লাখ লাখ ভারতীয় ছাত্র এবং কলকাতা থেকেও প্রচুর ছাত্ররা যায়। তাদের কি কোনো বিপদের আশঙ্কা আছে? কারণ তুমি আমার আগের অনুষ্ঠানে একটি ইউনিভার্সিটির কথা বলেছিলে যেখানে ডাকাতি বলে সেটা চালানো হয়েছিল। তো এই রকম কি ক্রমশ বাড়বে? তোমার কি মনে হচ্ছে যে এই বিপদের আশঙ্কা, এই যারা ছাত্ররা যাচ্ছে বিশেষ করে বাচ্চারা, তাদের কি কোনো বিপদের আশঙ্কা দেখা দেবে? ভয়ঙ্কর একটি কথাগুলো বললে, যেটা আমাদের বিশেষ করে ভারতীয়দের, যাদের আমেরিকায় যারা পড়াশোনার জন্য যেতে চায়, যারা কাজকর্মের জন্য যেতে চায়, বাস্তব অভিজ্ঞতা, মানে এটা বাস্তব অভিজ্ঞতা। এবং এটা তুমি খবরের কাগজে পাবে না। খবরের কাগজে সবসময় এই ব্যাপারগুলোকে, যে ফ্যাক্ট না থাকলে, কোটেশন না থাকলে, অথরাইজেশন না থাকলে মিডিয়া সবসময় খবর দিতে পারে না। এখনের মিডিয়া আলাদা, কিন্তু দিতে পারে না যে এটা একটা ধর্মের দেশ, রাষ্ট্র বলছে মানে জনগণ ভাবছে সেটা। আমেরিকাতে একটা বর্ণের দেশ, শুধু আমেরিকানদের দেশ। এটা সর্বস্তরে চাউর হয়ে যেতে শুরু করেছে। এখন আমাদের যে সিচুয়েশন হবে সামাজিকভাবে, আমরা হয়তো অনেক বেশি পিছিয়ে ছিলাম, আরো পিছিয়ে থাকবো, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বেঁচে থাকবো। এইটা একেবারে আমি বলছি আমেরিকায় অভিবাসীদের ভবিতব্য। আমরা আগে একটা দোকানে বাজার করতে ঢুকলে যে সম্ভাষণ পেতাম, যে সম্বোধন পেতাম, যে হাসি মুখ পেতাম, সেইটা এখন আর পাচ্ছি না। ফোনে আমরা যখন ফোন করে কোনো একটা কর্পোরেটের সাথে নানা ব্যাপারে কথা বলছি, কাস্টমার রিলেশনে, সেই ফিডব্যাক আমরা পাচ্ছি না। সামগ্রিকভাবে আমেরিকার জাতিগত অবক্ষয় ঘটেছে। এয়ারলাইন্স থেকে শুরু করে, হোটেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, কর্পোরেট থেকে শুরু করে, রিটেল থেকে শুরু করে কমেছে। নমস্কার, ইংরেজি নতুন বছরের এই প্রথম খোলা আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে আমেরিকা। আমেরিকায় আপনারা জানেন আর কয়েকদিনের মধ্যেই কুর্সিতে বসছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পের এর সিদ্ধান্ত, অনেক সিদ্ধান্ত এর মধ্যেই কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং আমাদের কাছেও সেই সমস্ত খবর আসছে, এবং যার ফলে আম ভারতীয়, বিশেষ করে আমাদের বাঙালিদের যথেষ্ট কৌতূহল রয়েছে আমেরিকা সম্পর্কে। এবং এই জন্যে আমেরিকার এখন অবস্থাটা ঠিক কি, এইটা জানার জন্য আজকে আমাদের সঙ্গে একেবারে আমেরিকা থেকে যুক্ত হচ্ছে শুভঙ্কর মুখোপাধ্যায়। শুভঙ্করকে আমরা আগেও আমাদের চ্যানেলে নিয়ে এসেছি, আপনারা শুভঙ্করের সঙ্গে পরিচিত। তাই শুভঙ্কর আমেরিকার নাগরিক, কিন্তু জন্মসূত্রে ভারতীয়, কলকাতার মানুষ। এবং আরেকটা তার খুব বড় পরিচয়, শুভঙ্কর সাংবাদিক। এখানে কলকাতার খুব নামী দৈনিক বর্তমানে দীর্ঘদিন সাংবাদিকতার পরে শুভঙ্কর আমেরিকায় চলে যায়। শুভঙ্কর, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা সবার পক্ষ থেকে। আমেরিকার পরিস্থিতি নিয়ে নানা রকম জল্পনা চলছে আমাদের এখানে, নানা রকম ইউটিউবে এবং পত্রপত্রিকায় নানা রকম আলোচনা চলছে, এবং ভারতীয়দের সম্পর্কে সেখানে মানুষের, আমেরিকানদের, মানে যারা সাদা চামড়া বিশেষ করে, সেই আমেরিকানদের যে সমস্ত আচরণের কথা আমরা শুনতে পাচ্ছি, তাতে একটু উদ্বেগের কারণও অনেকের মধ্যে রয়েছে। তা তুমি প্রকৃত অবস্থাটা, আমেরিকায় যেহেতু তুমি বসে আছো, তুমি একটু প্রকৃত অবস্থাটা আমেরিকার কি আমাদের যদি সবাইকে জানো। আচ্ছা, আমেরিকার দুটো বিষয় আছে। একটা তো ওদের যেটা অভ্যন্তরীণ বিষয়, আমেরিকার ভেতরে কি হবে, আমার মনে হয় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তোমার এই খোলা আড্ডায় যারা বেশিরভাগই দেশের মানুষরা এটা শুনছে, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে এই ট্রাম্পের এই নতুন জমানা ভারতীয়দের ক্ষেত্রে, যারা জন্মসূত্রে ভারতীয়, আমেরিকায় অভিবাসী, আমেরিকায় ভিসা নিয়ে এসছেন, বা এমনকি আমরা যারা আমেরিকান নাগরিক আর গ্রিন কার্ড হোল্ডার বা পার্মানেন্ট রেসিডেন্সি যাদের আছে, তারাও এই আওতায়। তো তাদের কি হবে আমার মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। একটু একেবারে শেষ কথাটা দিয়ে শুরু করি। কালকেই বাইডেন কেন করছেন তার তার
অনুমান স্পষ্ট যে কালকে এর এইচ রাজনৈতিক ওয়ান ব্যাখ্যাও তুমি দেবে দর্শকদের কাছে অবশ্যই। রাজনৈতিক ব্যাখ্যাও দেবো, কিন্তু হ্যাঁ। বাইডেন যেটা করছেন ওই শেষ মুহূর্তে হঠাৎ করে H1B ভিসায় যারা আসে, মানে যারা কাজ করতে আসে হুম। আমেরিকায়, হুম। তাদের স্ত্রীরা যে কাজ করতে পারে, তাদের ডিপেন্ডেন্টরা যে কাজ করতে পারে, সেইটার ক্ষেত্রে দুটো জিনিস মুদ্রা পরিবর্তন করেছে। এক নম্বর হচ্ছে সেইটা 6 মাস থেকে বাড়িয়ে, মানে কাজ করবার অধিকার হুম। ডিপেন্ডেন্টদের, হুম। সেটা বাড়িয়ে 540 দিন, মানে হয়তো ওই রকম কিছু একটা হুম। 540 দিন করা হয়েছে। হুম। কিন্তু তার থেকেও বড় কথা যেটা করা হয়েছে, সেটা হচ্ছে যে এটা খুব গোপনে সাব ক্লজের মতো করে দেওয়া হয়েছে হুম। যে H1B-তে যারা আসবে, H1B-তে যারা ডিপেন্ডেন্ট, তারা তো অনেক পরের কথা। হুম। H1B-তে যারা আসবে, আরো একবার ওইটাতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তারা প্রকৃত অর্থেই সংশ্লিষ্ট পদটির জন্য শিক্ষাগত এবং পেশাগত দক্ষতার দিক থেকে হুম। অনেক বেশি সুপ্রযুক্ত হবে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ম্যানেজমেন্ট ক্যাডারের ওইসব আর ওসব H1B ভিসা দিয়ে আনা চলবে না। হ্যাঁ, আচ্ছা। ওই তার মানে খোলা রেখেছে যথারীতি আইটি, যেটাতে প্র্যাকটিক্যালি এখানে এসে ওই ম্যানেজার ট্যানেজার, ভারতের আইটি কোম্পানিগুলো ভারত আমেরিকায় পাঠিয়ে দেয় ম্যানেজার ট্যানেজার করে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা অপারেটর ইন দ্য সেন্স অফ সাইবার টেকনোলজি, অ্যাকচুয়ালি তারা করে মার্কেটিং। কিন্তু এই যে আসে, তাদেরকে নিয়ে আসে, তারা কিন্তু ওইসব ওই আচ্ছা। বিরাট বিরাট সফটওয়্যার হার্ডওয়্যারের বড় বড় কাজ করে দিচ্ছে তা না। এই যে ব্যাঙের ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে আর আসছে, এদের মূল কাজটা হচ্ছে মার্কেটিং। তো সেই জায়গাটাকে আরো বেশি ডেফিনিট করে দিয়েছে। কিন্তু এই যাবার বেলায় আর মাত্র, হিসেব অনুযায়ী আর মাত্র দিন 10 আছে বাইডেনের ঠিক হাতে। ঠিক। কেন উনি করলেন এবং এটাকে বোঝানোর চেষ্টা করলেন যে আমি অভিবাসীদের জন্য আমি শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণ করেছি। এতদিন করেননি, 4 বছর মনে ছিল না, এবার করলেন। তার কারণ হচ্ছে যে ভবিষ্যতে 4 বছর পরে হুম। আবার যখন একটা নির্বাচন আসবে, তখন যাতে ডেমোক্র্যাটরা বলতে পারে আমরা অভিবাসীদের বন্ধু। এটা ঠিক। হচ্ছে বাইডেনের দিক। এবার এটাতে খুব বেশি উৎসাহিত হওয়ার খুব একটা কারণ নেই। হুম। 2 নম্বর বিষয় হচ্ছে যে ট্রাম্প এখন পর্যন্ত যা যা বলছেন, জেতার পর থেকে মনে হচ্ছে উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, হুম। যেটা আইন এবং সংবিধানের দিক থেকে একেবারে অমূলক এবং অনৈতিক আমি বলবো। হুম। যেটা উনি করছেন সেটা হচ্ছে একটা, তাহলেও কেন করছেন এটা কি আমার থেকে উনি ভালো জানেন, চার হুম। বছর উনি প্রেসিডেন্ট ছিলেন। হুম। কিন্তু কেন করছেন সেটা হচ্ছে, আবার ফিরে আসি খুব কমন শব্দ এখন দেশের কাছে, হুম। থ্রেট কালচার। হুম। উনি একটা হুমকি জারি করে দিয়ে রাখছেন। এটাতে কোনোদিন আর বলতে হবে না কাউকে, বিভিন্ন দূতাবাসকে লিখিতভাবে আর বলতে হবে না যে ভিসার ব্যাপারে করা হও, অভিবাসীদের বিশেষ করে যারা চাকরি নিয়ে আসবে তাদের ব্যাপারে করা হও, যাদেরকে এই আমেরিকান কোম্পানিগুলো আমেরিকায় বসে চাকরি দিচ্ছে, যে আমেরিকান কোম্পানিগুলো, তাদেরকে বলে দেওয়া যে এইটা কিন্তু আমি পছন্দ করব না। এই যে হুমকিগুলো উনি দিয়ে রাখছেন, সেটাই যথেষ্ট। এতে হুম। লিখিত পড়িত আর কিছু দেওয়ার দরকার হবে না, সবাই জেনে যাবে যে ট্রাম্পের রাজত্বে যদি আমরা ব্যবসা করে খেতে চাই, ট্রাম্পের রাজত্বে যদি আমরা এমবাসিগুলোকে গুড হিউমারে রাখতে চাই, তাহলে যেন তেন প্রকারেণ অভিবাসীদের ঠেকাতে হবে। আজকে তার কারণই হচ্ছে যে ট্রাম্পের এই জয়ের পেছনে, আমি আগেও তোমার এই চ্যানেলে বলেছি, হুম। এই জয়ের পেছনে একটা বড় কারণ কিন্তু যে উনি বিশ্বাস করিয়ে দিতে পেরেছেন আমেরিকানবাসীদেরকে যে সব চাকরি অভিবাসীরা লুটেপুটে খাচ্ছে। প্র্যাকটিক্যালি ঘটনাটা তো তা নয়। ঠিক। প্র্যাকটিক্যালি ঘটনাটা এই রকম যে একটা শিক্ষা এবং আইটি, শিক্ষাক্ষেত্রে এখন কমে গেছে অনেক, যেহেতু আমেরিকা রিসার্চে পয়সা কমিয়ে দিয়েছে। কিন্তু আইটির ক্ষেত্রে যারা আসছে, হ্যাঁ, তারা সেই অর্থে চাকরি, আমেরিকার চাকরির বাজার নষ্ট করছে না। তার কারণ হচ্ছে দুটো। একটা কারণ হচ্ছে যে তারা যে কাজটা করতে আসছে, আহামরি সেই কাজটা বড় কিছু নয়, যতক্ষণ না পর্যন্ত তারা এখানে আসবার পরে অনেকেই যেটা করে, সেদিক থেকে ট্রাম্প ঠিক যে ছলে বলে কৌশলে তারা H1B ভিসাকে কাজে লাগিয়ে আমেরিকার কোনো কোম্পানিতে চলে আসে, হচ্ছে ভারতীয় কোম্পানির হয়ে কন্ট্রাক্টে এসে
নিয়ত চেষ্টা করে যায় কোনো একটা আমেরিকান কোম্পানিতে ঢুকে পড়ার। তো এই চেষ্টাটা উনি উনি ধরে ফেলেছেন। ধরে ফেলার পরে উনি বারে বারে যেটা বলছেন যে এই যে তোমরা আসছো, এসে কাজকর্ম করছো, তাতে করে চাকরির ক্ষতি হচ্ছে। আসলে চাকরির ক্ষতি হচ্ছে না, তার কারণ হচ্ছে যে ও আমেরিকান কোম্পানিগুলো যে ভারতীয়দের নিচ্ছে, সেটা একেবারে বটম লাইন কারণটা হচ্ছে সস্তা শ্রমিক। হুম। শুনতে ভালো লাগুক বা না লাগুক, সস্তার শ্রমিক, সেই জন্য তাদের কাজ দিচ্ছে। এই কাজটা আমেরিকা সব পারে, শুধু এই কাজটা পারে না, এটা কখনো হতে পারে না। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি দেখছিলাম আজকে এই পরিসংখ্যান, যে ভিসা নিয়ে যারা আমেরিকায় চাকরি করতে আসে হুম। তাদের 73% ভারতীয়। এই যে হোমল্যান্ড সিকিউরিটির বিভিন্ন সার্ভেতে এইটা অলরেডি ট্রাম্পের কাছে এই খবর চলে গেছে যে আমি ভারতীয়, আজকে তোমার চ্যানেল ভারতের চ্যানেল বলে শুধু নয়, এইটা আরেকটা বড় কারণ যে আমাদের আজকের আলোচনাটা অনেক বেশি করে প্রযোজ্য ভারতীয় অভিবাসীদের ক্ষেত্রে, কারণ এইটা একটা বিরাট সংখ্যক। এবং সেইটা এইখানে এসে আলটিমেটলি যারা কাজ করতে আসে, যেটা বললাম, পাথটা হচ্ছে দুটো। একটা হচ্ছে এরা গ্রিন কার্ডের জন্য হাপিত্যেশ করে বসে থাকে, কিন্তু হাপিত্যেশ করে বসে থাকলেও তার কতগুলো, আমি আর ডিটেলে যাচ্ছি না, তার কতগুলো ভিসার ক্লজ আছে যেখানে ওরা আজীবন, যতক্ষণ না পর্যন্ত গ্রিন কার্ডের অ্যাপ্লাই করে যতক্ষণ না পর্যন্ত ডিসিশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকতে পারে। এবং আমাদের এমনও উদাহরণ আছে 10 বছর, 12 বছর, 13 বছর তারা অপেক্ষা করে আছে, এবং শেষ পর্যন্ত এখানে একটা তাদের বাচ্চা হয়েছে, যেটা আমি বিভিন্ন জায়গায় লেখার চেষ্টা করেছি। বাচ্চারা জন্মসূত্রে নাগরিকত্ব পাচ্ছে, এবং বাচ্চাটা 18 বছর বয়স হলে তখন বাবা মাকে স্পন্সর করে দিচ্ছে। তো হুম। এই যে সহজ পদ্ধতিগুলো অভিবাসীরা যেন তেন প্রকারেণ মার্কিন নাগরিকত্ব অর্জনের জন্য যে পথগুলো অবলম্বন করে, দীর্ঘদিনের গবেষণায়, দীর্ঘদিনের সমীক্ষায়, এটা রিপাবলিকান পার্টি, কংগ্রেস থেকে শুরু করে ট্রাম্প পর্যন্ত সবাই বুঝে ফেলেছে। এইবার এই রাস্তাটাকে আটকানো, এবার সন্দেহ নেই যে এই রাস্তাটাকে যদি আটকানো যায়, তাহলে আমেরিকার বেকারির যা অবস্থা তা কিছুটা ভালো হবে। হুম। এবং একটা, এগুলো তো মুখে মুখে প্রচার হয়, যখন এইটা হতে থাকবে তখন দেখা যাবে যে বিভিন্ন পত্রপত্রিকায় বেরোতে শুরু করছে যে ভারতীয়দের আশা কমছে, ভারতীয়দের আশা কমছে, ভারতীয়দের আশা কমছে। এই ব্যাপারটাই তো ট্রাম্প করে এলো, একটা মিথ্যা বেলুন মার্কিনবাসীদের সামনে তুলে ধরা, যে একটাই লক্ষ্য অভিবাসী। আসলে ওনার যেটা পুরোপুরি বর্ণবিদ্বেষী লোক, তো হুম। সবকিছুর জন্য যে ভারতীয়রা দায়ী তা নয়, কিন্তু সেটা উনি প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি শুধু আমেরিকানদের কথাই ভাবি। এবং এইটাই আমেরিকার এখনের লক্ষ্য। আগামী 4 বছর এটা থাকবে, সম্ভবত আগামী 4 বছর পরে এটা যদি ট্রাম্প ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে ট্রাম্প আবার জিতবেন, আবার দাঁড়াবেন, সংবিধান বদল করে আবার দাঁড়াবেন। হুম। এবং এই আমেরিকার এই অধোগতিটাকে আর আমার মনে হয় না যে আর আটকানো যাবে। যে অভিবাসীদের সম্পর্কে আমেরিকার প্রশাসনের যে ধারণা, সেইটা আরো বেশি করে নেতিবাচক হবে। হ্যাঁ, তুমি যে এটা এই হচ্ছে যে এই যে কথাগুলো বললে, এর মধ্যে থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে এটা রাজনৈতিক একটি খুব বড় ট্রাম্পের খেলা, এবং ট্রাম্প তার থেকে ফায়দা নিতে চায়। কিন্তু পাশাপাশি একটা জিনিস হচ্ছে এর এর ফলে সামাজিকভাবে ওখানে যে সমস্ত ভারতীয় আছে, যারা বাদামি রঙের মানুষ, যারা সাদা চামড়ার নয়, তাদের কি কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বিশেষ করে এই ট্রাম্প জেতার পর থেকে, এইটা যদি তুমি একটু জানাও। কারণ এটা নিয়ে অনেক পত্রপত্রিকা এবং ইউটিউব, তুমি জানো যে আমাদের ভারতে অনেক রকম প্রচার হচ্ছে। একটু 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 পরিচিত শব্দাবলী দিয়ে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ। বাংলাদেশে যে ঘটনাগুলো এখন ঘটছে, হ্যাঁ। যারা নাকি একটু ভাবুক, একটু চিন্তক, তারা এর মধ্যেই বলতে শুরু করেছেন যে বাংলাদেশের এই অবস্থাটা, আমি আমি ধর্মগত বিদ্বেষের কথাটা বারে বারে বোঝাতে চাইছি, যে এটা যে ছিল না তা নয়, ছিল, কিন্তু এটাকে রাজনৈতিক কারণে অত্যন্ত ফুলিয়ে ফাঁপিয়ে এখন দেখানো হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর ফ্যালাসি। 2 নম্বর ফ্যালাসি, যে মোদির আগের 4 বছর, আগের 5 বছর যখন ওনার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা বিজেপিরই ছিল, তখন মোদির যা হাবভাব ছিল, সেই হাবভাব থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে ভারতবর্ষটা একটা বিশেষ ধর্মের জন্য।
কাজেই আজকে আমেরিকার ক্ষেত্রে এই দুটো জিনিস দুইভাবে প্রযোজ্য, যে আমরা সামাজিকভাবে আমেরিকায় যারা থাকতাম, সামাজিক দিক, অফিসের দিকে 100 বার, কারণ আমি বারে বারে বলছি, যারা যারা তৃতীয় স্তরে চাকরির তৃতীয় স্তরে চাকরি করে কিংবা দ্বিতীয় স্তরে চাকরি করে, তারা অতটা বুঝতে পারবে না। বুঝতে পারবে তখন যখন, এতদিন আমরা বুঝেছি যারা বলে বোঝেনি তারা সঠিক কথা বলে না, হীনমন্যতায় ভোগে, আমরা আমরা বুঝেছি যদি তোমার কোনো একটা অর্গানাইজেশনে 1 নম্বর পজিশনের ব্যাপার হয় তাহলে, এবং এটার দাবিদার হয় একজন অভিবাসী বনাম আমেরিকান, সবসময় আমেরিকান জিতবে। যে কোনো কমিটিতে যে কোনো নতুন দায়িত্ব অর্জনের ক্ষেত্রে ওদের চোখটা চট করে আমেরিকানদের কাছে যাবে। অভিবাসীদের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আটকাতে পারে না। প্রচুর পেপার হয়, প্রচুর পটভূমিতে প্রচুর হয়, অনেক শিক্ষক অনেক জনপ্রিয়তা অর্জন করেন, তাদেরই করতে পারে না। অধ্যাপনা করছেন, ক্লাস করছেন, বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ফ্যাকাল্টি হতে গেলে, ডিন হতে গেলে, ফ্যাকাল্টি বলছি, ফ্যাকাল্টি এরা প্রত্যেকটা হ্যাঁ। অধ্যাপক বলে, ডিন হতে গেলে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে গেলে, সেই ইনস্টিটিউটের সিইও হতে গেলে, হ্যাঁ, আমরা কথায় কথায় সুন্দর পিচাইয়ের কথা বলি, ইন্দ্রা নুইর কথা বলি, সেটা এইখানে যে এই মুহূর্তে 15 লক্ষ অভিবাসী, ভারত জন্মসূত্রে ভারতীয়, 15 লক্ষ অভিবাসী, তার মধ্যে সুন্দর পিচাই কটা, ইন্দ্রানুই কটা, হ্যাঁ, এবং সেই সুন্দর পিচাই এবং ইন্দ্রানুইর যে ওগুলো, সেগুলো অনেক বেশি করে মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো আমেরিকাকে তো ইন্ডিজিনাস যে কোম্পানিগুলো আমেরিকার, আমেরিকাতেই ব্যবসা করে যারা। কারবার করছে, আমেরিকাতেই থাকছে, তাদের তারা তারা সেই দিকে যাবেই না, হ্যাঁ, সেই দিকে যাবেই না এবং যায়ও নি। এইবার এই জিনিসটা ট্রাম্পের জমানায় আরো বেড়ে যাবে বলে আমার ধারণা। তার কারণ হচ্ছে, একটা সিইওকে ভারতীয় করলে হয়তো সামগ্রিকভাবে কোম্পানিটার কিছু এসে যায় না, বরঞ্চ লাভও হতে পারে। যদি ওই ভারতীয় সফল হয়, দক্ষ হয়, শিক্ষিত হয়, তাহলে লাভও হতে পারে। কিন্তু তার থেকেও যেটা কোম্পানিগুলোর বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে বাণিজ্যিক কর। রিপাবলিকান মানেই বিজনেস ফ্রেন্ডলি, তারা বাণিজ্য যারা করে, যারা নাকি পয়সা রোজগার করে, তাদেরকে বেশি ফেভার দেয়, কর মুকুব করে, শুল্ক মুকুব করে। তো তারা সবসময়ই চাইবে যে এইটাই যদি একটা অলিখিত শর্ত হয় আমাদের রাষ্ট্র ব্যবস্থার, যে তোমরা যদি অভিবাসীদের না নাও তাহলে ঠিক আছে, অভিবাসীদের না দিলে, না নিলে তোমরা কুনজরে পড়বে এবং তোমাদের উপর শুল্ক চাপানো হবে। 1 নম্বর জিনিস। তার উদাহরণ সৃষ্টির জন্য, ভারতবর্ষ থেকে যে জিনিসগুলো আসার কথা ছিল, যেটা একটা বিরাট বাজার ভারতবর্ষের হতো, যদি আমরা, হতোই তাই, তার কারণ হচ্ছে এখন ডলার 84 টাকা, ভারত অনেক কম 84 না, আরো একটু পয়সায়, বেড়ে গেছে, 85, মানে প্রায় 86 হয়তো কাছাকাছি। তো একটা টাওয়েল তৈরি করে এটা যদি $2 বিক্রি করে হুম। ভারতবর্ষ, হুম। ভারতবর্ষের কোনো কোম্পানি, হুম। তাদের প্রচুর লাভ। হ্যাঁ, কিন্তু $2 দিলে তুমি তো কোনো আমেরিকান কোম্পানির টাওয়েল $3 নিচে পাবে না। এবং আমেরিকার যে বড় জনগোষ্ঠী, যেটা আমরা কোনো সময় ভাবি না, আমরা সব সময় শহুরে মোটামুটি উচ্চ মধ্যবিত্তদের কথা ভাবি, ভারতবর্ষ তাই হয় রাজনীতির ক্ষেত্রে, হুম। এখানেও তাই। তারা কজন? বেশিরভাগই তো হচ্ছে তার নিচের স্তরের মানুষ। তারা হু হু করে, এখানে 2-3টে দোকান থাকে, এই ডলার জেনারেল, ডলার ট্রি, এই ধরনের দোকান থাকে, যেখানে অল $1, সবকিছু $1, হুম। বুঝতে পেরেছি? তো সেইখানে তুমি দেখতে পাবে প্রচুর মানুষের ভিড়, ওগুলো কখনো ফাঁকা যায় না। তো তারা তো ভারতের ওগুলো কিনবে, এবং কিনে তারা স্যাটিসফাইড হবে, একটা টাওয়েল টাওয়েল কিনলে 6 মাস নিশ্চিন্ত। তো এই যে ভারতবর্ষের পণ্য এবং সেইটাকে আটকানোর চেষ্টা, সেটা কিন্তু একটা আহ, সহায়ক বা অনুসারী পলিসি, হ্যাঁ, যেটা ওই আমেরিকানদের কাছে প্রমাণ করার চেষ্টা করবেন ট্রাম্প, যে আমি সমস্ত দিক থেকে বিদেশি আমদানি এবং বিদেশি লোকেদের আমেরিকায় এসে লুটেপুটে খাওয়া, এটা বন্ধ করব। কাজে এই যে ট্রাম্প আসছেন এবং সঙ্গে নিয়ে আসছেন যে কংগ্রেস এবং সেনেট দু জায়গাতেই ব্যাপক মেজরিটি নিয়ে আসছেন, এই ট্রাম্প ভয়ঙ্কর মারাত্মক হবে, যেটা উনি এখন থেকে হুমকি দিয়ে, মানে দেশ দখলের হুমকি দিচ্ছেন এখন থেকে। হ্যাঁ, এর মধ্যে কানাডা কানাডা নিয়ে বলেছেন, কানাডা পানামা নিয়ে নিয়ে, নেবো, গ্রিনল্যান্ড নিয়ে নেবো, হ্যাঁ। নাম বদলে দেবো, গালফ অফ মেক্সিকো, এসব করতে শুরু করে। এগুলো হচ্ছে, আবারও বলছি, থ্রেট কালচার। কতটা সেইভাবে উনি করবেন
তার থেকেও বড় কথা, সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আমি কিন্তু সমস্ত রকম ভাবে অভিবাসীদের এবং বিদেশের যা কিছু কিছুর বিরুদ্ধে। এবার এইটার সামাজিক প্রভাব মারাত্মক। আমরা গত 8 বছর ধরে, বাইডেন কিচ্ছু করেনি, আজকে যে ট্রাম্প জিতলো সেটা হচ্ছে বাইডেনের সেই অপদার্থতার জন্য জিতলো। আমরা গত 8 বছর ধরে আমরা তার আগের যে আমেরিকা দেখেছিলাম, তার আগের যে কাস্টমার রিলেশনস দেখেছিলাম, তার আগের যে সার্ভিস ইন্ডাস্ট্রি দেখেছিলাম, সেইগুলো অন্তত আমাদের ক্ষেত্রে, মানে ওবামার আমি সময় তুমি বলতে চাইছো? না, মানে ট্রাম্পের 4 বছর, ট্রাম্পের 4 বছর, ট্রাম্পের আগের হ্যাঁ, 4 বছর আগের প্লাস 4 বছর, বাইডেনের 4 বছর, 8 বছর। 8 বছর হ্যাঁ, তার আগে। তো এই 8 বছর ধরে আমরা যে অধঃপতন দেখতে পাচ্ছি, হুম। এবং বলতে কোনো রকম আমার দ্বিধা নেই যে আমরা আগে একটা দোকানে বাজার করতে ঢুকলে যে সম্ভাষণ পেতাম, যে সম্বোধন পেতাম, যে হাসি মুখ পেতাম, সেইটা এখন আর পাচ্ছি না। ফোনে আমরা যখন ফোন করে কোনো একটা কর্পোরেটের সাথে নানা ব্যাপারে কথা বলছি কাস্টমার রিলেশনে, সেই ফিডব্যাক আমরা পাচ্ছি না। সামগ্রিকভাবে আমেরিকার জাতিগত অবক্ষয় ঘটেছে। এয়ারলাইন্স থেকে শুরু করে, হোটেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, কর্পোরেট থেকে শুরু করে, রিটেল থেকে শুরু করে কমেছে। কিন্তু এইটা যেহেতু রাষ্ট্র ভারতবর্ষের মতো দাঁড়িয়ে যাচ্ছে যে এটা একটা ধর্মের দেশ, রাষ্ট্র বলছে মানে জনগণ ভাবছে সেটা আমেরিকাতে একটা বর্ণের দেশ, শুধু আমেরিকানদের দেশ, এটা সর্বস্তরে চাউর হয়ে যেতে শুরু করেছে। এখন আমাদের যে সিচুয়েশন হবে সামাজিকভাবে, আমরা হয়তো অনেক বেশি পিছিয়ে ছিলাম, আরো পিছিয়ে থাকবো, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বেঁচে থাকবো। এইটা একেবারে আমি বলছি আমেরিকায় অভিবাসীদের ভবিতব্য, যারা, আমি বারে বারে বলবো যে সারা পৃথিবীতে চূড়ান্ত অব্যবস্থা চলছে, চূড়ান্ত অরাজকতা চলছে, বাংলাদেশি হোক, ভারতী হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, কানাডা হোক, সর্বত্র চলছে। কিন্তু আমি এইটাই বিশ্বাস করে চেষ্টা করব যে তাহলে আমেরিকা সম্পর্কে আর মোহ রাখার, স্বপ্ন রাখার কোনো দরকার নেই। যা আমরা সারা পৃথিবীতে দেখছি আমেরিকাতে তাই চলছে। কিন্তু আমেরিকাতে আসার পরে যে সুনিশ্চিত ভবিষ্যৎ, ইমিগ্রেশনগত দিক থেকে, অভিবাসনগত দিক থেকে, সামাজিক দিক থেকে এবং পেশাগত দিক থেকে ছিল, আমি নিশ্চিত আগামী 4 বছর সেটা থাকবে না। এবং এই 4 বছরে ট্রাম্প যদি সত্যি ওটা করতে পারে, আমরা অফিসে, আদালতে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে যে মানসিকতা দেখতে পাই, সেই মানসিকতায় তারা যদি বদ্ধমূল ধারণায় চলে যায় যে হ্যাঁ এটা করেছে বলেই ট্রাম্প তো যা বলেছিলেন 4 বছর ধরে তাই করলেন, এটা যদি হয়ে যায়, ট্রাম্প সংবিধান পরিবর্তন করবেন, আরেকবার দাঁড়াবেন, আবার জিতবেন। কাজেই আমেরিকার অভিবাসীদের জন্য আমি বারে বারে বলবো আমেরিকার ভবিষ্যৎ একেবারেই ভালো নয়। আমেরিকার নিজের ভবিষ্যৎই ভালো নয়। তো নগরে আগুন লাগলে দেবালয়ে রক্ষা পায় না। তো এমনিতেই তুমি আমরা বিপন্ন হতাম মার্কিন নাগরিক ভয়ঙ্কর হিসেবে। ভয়ঙ্কর একটি কথাগুলো বললে, যেটা আমাদের বিশেষ করে ভারতীয়দের, যাদের আমেরিকায় যারা পড়াশোনার জন্য যেতে চায়, যারা বাস্তবিক আমি কাজকর্মের যেটা জন্য বললাম যেতে সেটা চায়। হচ্ছে, সেটা হচ্ছে হ্যাঁ, বাস্তব অভিজ্ঞতা, মানে এটা এটা বাস্তব কিন্তু, অভিজ্ঞতা। এবং হ্যাঁ, এটা তুমি খবরের কাগজে পাবে না। হ্যাঁ, খবরের কাগজে সবসময় এই ব্যাপারগুলোকে, যে ফ্যাক্ট না থাকলে, ঠিক, কোটেশন না থাকলে, অথরাইজেশন না থাকলে মিডিয়া সবসময় খবর দিতে পারে না। এখনের ঠিক। মিডিয়া আলাদা, কিন্তু দিতে পারে না। কিন্তু এই জিনিসগুলো আমি বলতে চাইছি, আমরা যারা আগের আমেরিকাকে দেখেছি আর গত এই 8 বছরের এই আমেরিকাকে দেখেছি, বাস্তব, তুমি যে ওখানকার যে অবস্থাটা দেখছো, সেটার মধ্যে আমরা যেমন শুনছি যে আমেরিকায় ভারতীয়দের সম্পর্কে ক্রমশ এই ট্রাম্পের এইবারের জয়ের পরে বিভিন্ন জায়গায় নানা রকম বিদ্বেষ, নানা রকম ঘৃণা, যে ভারতীয়রা খুব নোংরা, ভারতীয়রা ভীষণ খারাপ করছে, আমাদের দেশটাকে নোংরা করছে, আমাদের সুন্দর দেশটাকে নষ্ট করছে। এবং যে মাগা বলে যে ওদের যে কট্টর সংগঠন, মেক আমেরিকা গ্রেট এগেইন যে সংগঠন, সেই সংগঠন তো চূড়ান্তভাবে ভারত বিদ্বেষী এবং ভারতীয়দের বিদ্বেষী। তো এর ফলে এবং এটা আগামী মনে রাখতে হবে যে ওদের এই সংগঠনটা, হ্যাঁ, সংগঠনটা তথাকথিত নাগরিক বৌদ্ধিক সমাজ, এটা হুম, মনে রাখতে হবে। আজকে যদি তুমি মানে কোনো একটা আন্দোলনের প্ল্যাটফর্মে কোনো একজন তারকাকে নিয়ে আসো, আমি দেখেছি অদ্ভুতভাবে কোনো একটা রাজনৈতিক বা সামাজিক আন্দোলন হলেই ভারতবর্ষে তারকাদের নিয়ে আসা হয়। হুম, হুম, হ্যাঁ, তারকাদের হয়তো তার সঙ্গে কোনো যোগাযোগই নেই, কোনো সিনেমা যোগাযোগ, করে, ঠিক, হ্যাঁ, চলে আসছে, চলে এসে তাদেরকে দাঁড় করানো মানেই একটা
একটা সুদূর প্রসারী প্রভাব জনমানসে আছে। হুম। ঠিক সেভাবে এই যে তুমি সংগঠনটার কথা বললে, এটা এমন একটা নাগরিক বৌদ্ধিক বৌদ্ধিক সমাজ যেখানে হলিউড থেকে শুরু করে, ব্রডওয়ে থেকে শুরু করে, রাইটার্স গিল্ড থেকে শুরু করে সবার প্রতিনিধি আছে। তারা বলছে তারা বলছে হ্যাঁ, ট্রাম্প যা বলছে সঠিক। আসলে তাদের তো প্রসাদ দরকার। এটাই এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগছিল, যখন আমরা যে হিরোকে, আমরা সেই নাম করছি না, আমরা গডফাদারের সেই হ্যাঁ, হিরোকে আমরা একসময় প্রায় আইকন হিসেবে মানতাম, তখন তাকে যখন আমরা এই কট্টর গোঁড়া কথাবার্তা বলতে শুনলাম, তখন সত্যিই খুব অবাক লেগেছিল যে আমেরিকার সম্পর্কে আমাদের যে ধারণা, যে কল্পনা যে আমেরিকা একটা মুক্ত গণতন্ত্রের দেশ, সবার কথা ভাবে, সেখানে যে কেউ লোক গিয়ে তার নিজের স্কিল দিয়ে তারা সেখানে আমেরিকান হয়ে যায়, তারা কন্ট্রিবিউট করে দেশের, সেইটা পুরো আমেরিকাটাকে পুরো পাল্টে দেওয়ার, তার সামাজিক, তার সাংস্কৃতিক সমস্ত টেক্সচারটাই পাল্টে যাচ্ছে। এবং সেটা আর তুমি এই যেটা যে বললে, হ্যাঁ। হ্যাঁ। এই এই যে জিনিসটা হলো, আমি শুধু 1 মিনিট একটু ধরিয়ে দিই তোমাকে। হ্যাঁ। এই যে জিনিসটা হলো না, এটাতে মানে আহ, ভস্যে ঘি ঢাললো আমেরিকার চলতি অবস্থা। আমেরিকার অর্থনীতিটা যদি খারাপ না হতো, এটা যদি আগের মতো সেই ল্যাভিশ থাকতো, হ্যাঁ, তাহলে এই জিনিসটা হতো না। এই জিনিসটা প্রমাণ করা, আর এই যে তোমরা গরিব হচ্ছ, এই গরিবের জন্য অভিবাসীরা দায়ী, এইটা প্রমাণ করা। এবং বৌদ্ধিক সমাজ, আমি লক্ষ্য করছি, এটা তুমি দেখতে পাবে ওয়াশিংটন পোস্ট বা নিউ ইয়র্ক টাইমসে বেশি দেখতে পাবে না। ইউএস নিউজ বলে একটা কাগজ আছে, ওটা হুম। হচ্ছে তথাকথিত আতেলদের কাগজ আর কি। হুম। ওটা যদি তুমি দেখো, ওটাতে অদ্ভুত একটা পোস্ট এডিটোরিয়াল প্যাটার্ন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যে আমি আমি এই বর্ণবিদ্বেষ পছন্দ করি না, আমি করি না আমেরিকা অভিবাসীদের দেশ, কিন্তু এই মুহূর্তে আমেরিকার অর্থনীতিকে বাঁচাতে, জানো, ট্রাম্প ছাড়া গতি নেই, কারণ উনি যেটা ভাবছেন এছাড়া উপায় নেই। এই যে কথা বলে দিল, এই কথার মধ্য দিয়ে এটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করলো যে বর্ণবিদ্বেষ খারাপ, কিন্তু ট্রাম্প যেটা করছেন সেটা ঠিক। খুবই খুবই উদ্বেগের কথা। এই এই মুহূর্তে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা এই মুহূর্তে যে সমস্ত ভারতীয়রা আমেরিকায় যাওয়ার কথা ভাবে, পড়াশুনো করতে হোক, আমেরিকায় সেরা বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে পড়াশুনো করতে আমাদের প্রচুর ভারতীয় ছাত্র, লাখ লাখ ভারতীয় ছাত্র, এবং কলকাতা থেকেও প্রচুর ছাত্ররা যায়। তাদের কি কোনো বিপদের আশঙ্কা আছে? কারণ তুমি আমার আগের অনুষ্ঠানে একটি ইউনিভার্সিটির কথা বলেছিলে যেখানে ডাকাতি বলে সেটা চালানো হয়েছিল। তো এই রকম কি ক্রমশ বাড়বে? তোমার কি মনে হচ্ছে যে এই বিপদের আশঙ্কা, এই যারা ছাত্ররা যাচ্ছে, বিশেষ করে বাচ্চারা, তাদের কি কোনো বিপদের আশঙ্কা দেখা দেবে? অবশ্যই অবশ্যই দেখা দেবে হেড ক্রাইম, কারণ তারা তো জানে যে মানে এটা চলে আসছে। হ্যাঁ, এবং চলে এসে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা যে প্রত্যেকে প্রত্যেকে হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। হুম। তাদের তো এটা বোঝার কোনো দরকার নেই। ওই যে বললাম যে একটা ফেথ তৈরি হয়ে গেছে যে বাদামি মানেই হচ্ছে আমেরিকার পক্ষে ক্ষতিকর। এই যে জিনিসটা, এই জিনিসটাতে কি হচ্ছে, ছাত্ররা অনেক বেশি অরক্ষিত সেই তুলনায়। কেন আমি বলবো, কারণ ধরো আমরা যারা নাগরিক হয়েছি, আমরা যারা মোটামুটি একটা ভালো জায়গায় চলে এসেছি, তারা সাধারণত যে নেইবারহুডগুলোতে, যে পাড়াগুলোতে বাড়ি কিনি না, বসত এলাকা, ওইখানে ওইখানে সেই অর্থে অপরাধের মাত্রা অনেক এমনিতেই কম। বড় লোকদের পাড়া, অমুক পাড়া তমুক পাড়া কম। কিন্তু ছাত্ররা তো এমন ইউনিভার্সিটি গুলো দু ধরনের জায়গায় থাকে। এমন কিছু জায়গায় থাকে যেটা একটু রিমোট, হুম। 1 নম্বর। আর 2 নম্বর জিনিস থাকে যেটা, সেটা হচ্ছে যে তাদের যে অভ্যন্তরীণ পেট্রোলিং, অভ্যন্তরীণ নিরাপত্তা, সেইটা ভেতরে থাকে। কিন্তু এই ছেলেটাই যখন বাইরে গিয়ে একটা মুদি দোকানে যাচ্ছে, হ্যাঁ, একটা তখন ঘটনা তো তার, বোধহয় পার্কে এরকম ঘটেছে যে কোনো হ্যাঁ ভারতীয় হ্যাঁ ছাত্র। হ্যাঁ, পার্কে হ্যাঁ। ঘটছে। তো এইটা বাড়বে। কিন্তু আমি যেটা এক্ষেত্রে বলবো সেটা হচ্ছে যে আমেরিকায় যারা আসতে চায়, যারা ডলার নিয়ে আহ, বড়লোক হওয়ার বা দেশে সামাজিক মর্যাদা বাড়াবার জন্য ছেলে মেয়েকে বাধ্য করার কথা ভাবছেন, তাদের জন্য আমি একটা কথা বলবো, পৃথিবীর কোনো দেশই এখন নিরাপদ নয়। আমেরিকাও নিরাপদ নয়, পৃথিবীর কোনো দেশই সুনিশ্চিতভাবে ভালো নয়, আমেরিকাও নয়। কাজে আমেরিকায় আমি কাজ করতে আসছি কোনো একটা স্কিল শিখতে, তারপর ফিরে যাব, খুব ভালো। আমেরিকায় আমি আসছি পড়াশোনা করতে, পড়াশোনা করে আমেরিকায় দেশে ফিরে যাব, খুব ভালো। কিন্তু আমেরিকায় যদি এইটা হয় যে আমি দেশে
একটা আমার ছেলে বা মেয়ে আমেরিকায় থাকে, এই সামাজিক মর্যাদাটুকু বহাল রাখার জন্য আমি ছেলে মেয়েকে বলবো ওখানে থেকে যা, তার মানে আমি নিশ্চিতভাবে একটা পরদাস হওয়ার জীবনে ঢুকে যেতে ওদেরকে বাধ্য করলাম। এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। আমি এই জন্যই বারে বারে এই কথাটা বলতে চাইছি যে বাস্তব অবস্থাটা মোটেই অভিবাসীদের পক্ষে নয়, এটা আমি বলতে চাইছি। নানা দিক থেকে, নানাভাবে, সামাজিকভাবে, প্রশাসনিকভাবে, পেশাগতভাবে, হ্যাঁ, আক্রমণ আসতে শুরু করবে, যেটা আমরা এখনই তার পুরোটা অনুমান করতে পারছি না। এইটার জন্য কি আমাদের ভারতীয় যে এখন যে রাজনৈতিক অবস্থা, সেটাও কি কোনোভাবে দায়ী? মানে ভারতের একটা সবসময় এখানে যারা মাইনরিটি আছে তাদের এই নিরাপত্তার অভাব ক্রমশ বাড়ছে ভারতের, এইটা কি প্রভাব কি আমেরিকায় কোনো রকম ভাবে যাচ্ছে যে ওরাও এরকম ভাবে থাকে, ওরাও এরকম ভাবে গোঁড়ামি করে? হ্যাঁ, আমার সেটা খুব একটা মনে হয় না। তার কারণ হচ্ছে আমরা যারা অভিবাসী হয়ে এখানে আসি, হ্যাঁ, তারা, বারে বারেই বলছি যে আমরা যে আমেরিকাকে দেখেছিলাম হুম, সেই আমেরিকার পতন দেখার জন্য আমাদেরকে তো 15 বছর 20 বছর অপেক্ষা করতে হলো। হুম। তুমি তো যখন এইবার আমেরিকায় গেছিলে তখন তুমি ভারতকেও এভাবে দেখে যাওনি, তুমি তখন অন্য ভারতকে এভাবে দেখে যান। অন্য ভারত আমি দেখে। বারে বারেই বলছি যে গোটা পৃথিবীর অবস্থা খারাপ। হ্যাঁ, তাহলে আমি কেন শুধুমাত্র আমেরিকা ভালো বলে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে, আমি অদ্ভুত যুক্তি শুনি ছেলে মেয়েদের কাছে। এই হুম, আমি সবার নবীন ছেলে মেয়েদের সঙ্গে কথা বলি সব সময়, যে ও জানো তো ভারতবর্ষে কি অবস্থা খারাপ। আরে ভারতবর্ষে অবস্থা খারাপ, ভারতবর্ষে তার লক্ষ লক্ষ লোক আছে, কোটি কোটি লোক বাস করছে ওই অবস্থা খারাপের মধ্যেই। আর হুম, তার মানে এই নয় তুমি এসকেপ করবে এবং আমেরিকায় এসে ভালো থাকবে। প্রথম 5 বছর, 6 বছর, 7 বছর আমেরিকার জমক চমক ব্যবস্থা, হ্যাঁ, $1 অনেক কিছু পাওয়া যায়, স্বাধীন জীবন, হ্যাঁ, এই সব মিলে আমেরিকাটা যে কি বস্তু হয়ে ভবিষ্যতে দাঁড়াবে সেটা অনুমান করা যায় না। কাজেই আমরা এই যে ট্রাম্প ধরে ফেলেছে, যেটা বললাম, আমরা তো নানাভাবে করি। আরেকটা সিস্টেম হচ্ছে এই যে আমরা এসেই চেষ্টা করি, অনেকে চেষ্টা করে একটা আমেরিকানকে বিয়ে করে নেওয়ার। হুম, That is the easiest way to get American citizenship হুম, or permanent residency. এইটা ধরবে ওরা। এইটা এই ট্রাম্প আসার পরই ধরবে যে এইটা আরেকটা পথ। সমস্ত পথগুলো আবিষ্কার করছে যে কিভাবে অভিবাসীরা এখন পর্যন্ত গ্রিন কার্ড বা সিটিজেনশিপ নেওয়ার চেষ্টা করে। এইগুলোকে ওরা তো আটকাতে পারবে না। কিন্তু এই ব্যাপারটা যে ভ্রান্ত প্রমাণিত হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো যখন দাঁড়াবে, সেই জিনিসগুলো গিয়ে দাঁড়াবে এই যে তুমি শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য করছো, তুমি তার অপোজিটটা প্রমাণ করতে পারবে না। তুমি তো হুম, ভালোবাসা প্রমাণ করতে পারবে না যে আমি, হুম, ওরা প্রমাণ করবে যে হুম, ওরা একটা সমীক্ষা করে দেখিয়ে দেবে যে হুম, এর মধ্যে যারা সিটিজেনশিপ পেয়েছে ম্যাট্রিমোনিয়াল জায়গা থেকে চলে এসেছে 70%। কিন্তু তুমি প্রমাণ করতে পারবে না যে এই 70%ই হয়েছে সত্যিকারের ভালোবেসে। হুম। বুঝতে পেরেছো? তো এই ব্যাপারগুলো মানে সবটা কিছুটা তোমাকে আন্দাজ অনুমান আমরা করতে পারছি, আমরা যারা দুই আমেরিকাকে দেখেছি। এটা খবরের কাগজে বলে বা বাবা মা ছেলে মেয়েদের কাছে 1 মাসের জন্য বেড়াতে এসে ওই রাস্তায় বেরোলেই হাই হ্যালো করছে, হ্যাঁ, সেটা দেখে বাড়ি চলে গেলাম, আহা কি সুন্দর দেশ। বা এখানে আসার পর পড়াশোনা করবার পর একটা চাকরি পেলাম, আরে বাবা শুরুতেই $70,000 মাইনে পাচ্ছি। হ্যাঁ, তো এগুলো দিয়ে বিচার করলে চলবে না। যদি সত্যিকারের ভালো জীবনের জন্য আমেরিকার আসা হয়, আমি শুধু বলতে চাইছি ওই ভালো জীবনের জন্য আমেরিকায় আসা অভিবাসীদের পক্ষে আর সুপ্রযুক্ত নয়। চমৎকার শুভঙ্কর, তুমি খুব সুন্দর বিশ্লেষণ করে এবং অনেক নতুন তথ্য একদম যেটা একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা তোমার কাছে জানলাম। এবং সত্যি যে এর মধ্যেই আমরা জানতে পেরেছি যে ওখানে বেআইনিভাবে যারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত এরকম 10 থেকে 11 লক্ষ মানুষ হয়তো তাদের কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হবে, এবং তারা কাজ থেকে ছাড়িয়ে দেওয়া মানেই তারা দেশে ফিরে আসতে হবে তাদের। এবং তাদের বেশিরভাগই গুজরাটের বাসিন্দা এবং হরিয়ানার বাসিন্দা, দুটোই বিজেপি শাসিত রাজ্য, এবং সেখানের রাজনৈতিক পরিস্থিতিও তার ফলে যথেষ্টই কিন্তু একটু টালমাটাল হবে। তো সব মিলে আজকে আমেরিকার যে পরিস্থিতি আমরা তোমার কাছে জানলাম, সেটা খুব উজ্জ্বল ছবি আমেরিকার আমাদের মনের মধ্যে কিন্তু সেটা গেঁথে দিল না। বরং বলা যায়
যে আরো দুশ্চিন্তা বাড়িয়ে দিল, এবং আগামী দিনে এই ভূ রাজনৈতিক পরিস্থিতি কি হবে সেটা নিয়ে আমরা সবাই কিন্তু চিন্তিত থাকতেই হবে আমাদের। এ ব্যাপারে আমাদের সত্যি আমেরিকা সম্পর্কে আর মোহগ্রস্ত হওয়া, যেটা তুমি একদম মোহ কথাটা বললে, সে মোহগ্রস্ত থাকার কোনো জায়গা আর থাকছে না। আমরা শুভঙ্কর, তুমি এটা খুব মূল্যবান আজকে আমাদের এই আলোচনা অংশগ্রহণ করে অনেক মূল্যবান কথা বললে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আমরা আবার তোমার কাছে আসব। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন, এবং অনুষ্ঠানটি কেমন লাগলো এ ব্যাপারে আপনাদের মতামত পেলে আমাদের সত্যি আমরা কিন্তু উপকৃত হব। শুভঙ্কর, তোমাকে নমস্কার, এবং আপনাদের সুব্রত, তোমাকে ধন্যবাদ, এবং যারা শুনলেন এবং পরে মন্তব্য দেবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।